ভাইয়া ভূতের গল্প বলেন। আমি যা জানি সত্যি ঘটনা। পরি কিন্তু সবাই সুন্দর না। ইস কিউটের ডিব্বা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। আমার সাথে আছে মুকুল ভাই আর আশিক ভাই। আমরা তিনজন একসাথে বেড়াতে যাব খুব ফেমাস একটা পার্কে, জিন্দা পার্ক, রূপগঞ্জে। আমি কখনো যাই নাই, আমি অনেক আগে থেকে শুনেছি এটা খুবই সুন্দর একটা পার্ক, ন্যাচারাল সেটিংয়ে, কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই। আজকে আমরা যাচ্ছি, এনজয় করব ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জিন্দা পার্কে আসলে আজকে যাওয়ার উদ্দেশ্যটা একটু ভিন্ন। বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় যে পার্কগুলো আছে, স্পেশালি ঢাকার আশেপাশে, রিসোর্টগুলো বাদ দিলে এমনি নর্মাল পার্কগুলো আসলে সেরকম সাজানো গোছানো নাই। তো জিন্দা পার্কে গতবার যখন গেলাম তখন যে চোখে যে বিষয়টা সবচেয়ে বেশি নজরে কাড়লো, এদের ল্যান্ডস্কেপিংগুলো খুব সুন্দর এবং এটা মেনটেন করে। ভেতরে সাজানো গোছানো, ভেতরে ঢুকলে মনটা ভালো হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে জিন্দা পার্কটা একটা সুন্দর পার্ক সময় কাটানোর জন্য। এটা কত বছর আগে বানানো? এটার ব্যাপারে কথা বলেছিলাম ওখানকার একজন স্থানীয় ব্যক্তির সাথে। তো উনি আমাকে যেটা বললেন, এটা সম্ভবত 85-86 দিকে তারা এলাকার লোকজন মূলত সবাই মিলে একসাথে একটা সমিতি করে। প্রথমে এই সমিতির নিজস্ব জায়গাতেই এই পার্কটা তারা তৈরি করে আর কি। আর জিন্দা পার্কে যে পয়েন্টটা, একটা বিষয় নিয়ে মুকুল ভাষা একটু আগে আলোচনা হচ্ছিল, যে এখানে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, কিন্তু এটা চারপাশের পরিবেশটা এত অদ্ভুত, এত সুন্দর, অসাধারণ আসলে। আমি এখানে নামাজ পড়ার পর বের হয়ে যখন আমার কাজিনদেরকে শেয়ার করলাম আমার অনুভূতি, যে নামাজ পড়ে আমার খুব ভালো লাগলো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। সবাই দেখি আমার সাথে সায় দিল যে না, তাদেরও একই রকম অনুভূতি হচ্ছিল। তো আমার আর কি মনে হলো যে এটা আসলে আমার একার না, এটা মনে হয় ইন জেনারেল সবাই যারা এখানে যায় নামাজ পড়ে, 2-1 রক্ত যে পায়, ভালো লাগে তাদের আর কি। পাশে যে মাঠটা আছে, খেলার মাঠটাও এরকম এত বড় খেলার মাঠ কিন্তু সচরাচর কোনো পার্কে নাই, এবং মাঠটা কিন্তু খুব গোছালো এবং খুব সুন্দর, পরিপাটি। আজকে যাবো ইনশাল্লাহ, আমরা ভালোভাবে ট্যুর করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ভাই জিন্দা পার্ক কোন দিকে যাওয়া লাগবে ভাইয়া? জিন্দা পার্ক আমরা জিন্দা পার্ক পৌঁছলাম। আমাদের ঢাকা থেকে আসতে লাগলো 40 মিনিট। তো আজকে কোনো ট্রাফিক জ্যাম ছিল না, এটা একটা কারণ। ট্রাফিক জ্যাম থাকলে তো আসলে কতক্ষণ লাগে সেটা আনপ্রেডিক্টেবল, বলা সম্ভব না। সামনে নিয়ে যাবো, সামনে নিয়ে যাবো, একদম পুরো ইয়েতে।
পার্কে ঢোকার সাথে সাথে যেটা চোখে পড়লো, এই ছোট একটা কুটির শিল্পের অথবা হাতে বানানো বিভিন্ন লোকাল বাজনা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? কি একটু বাজায় টাজায় শোনাও, শুনি আমরা কেমন শোনা যায় একটু বাজাইতে। হাত চলে না ঠান্ডার মধ্যে? বেশি ঠান্ডা। আসলে আমি এবার ঠান্ডার কোনো আঁকা মাথা কিছু বুঝতে পারছি না, কারণ অক্টোবরে নর্মালি ঠান্ডা পড়ে যায় অথবা হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়, আমি আমার লাইফে যতটুকু মনে আছে। কিন্তু এবার ডিসেম্বরের মাঝামাঝি কিন্তু এখনও কোনো ঠান্ডা নাই। গতকাল রাতেও আমি টেম্পারেচার দেখায় যে 60 ডিগ্রি ফারেনহাইটে, গতকাল রাতে আমি এসি ছেড়ে ঘুমাতে হয়েছে আমার। কেমন যেন একটা ভ্যাপসা ভ্যাপসা গরম ভাব, ঠিক বুঝতে পারছি না কবে শীত পড়বে বাংলাদেশে। আরে বাবা, এত এত ফ্রেশ পিঙ্ক শাপলা। এটা হলো কিছু পার্পল কালারটা কিছু আছে। হ্যাঁ, একটা লাইট পার্পল কালারের শাপলা, এই কালারটা আমি কখনো দেখি নাই। ও ডেওয়া, অনেক বছর পর ডেওয়া দেখলাম। ডেওয়া কাঁচাতে, তো কাঁচা ডেওয়া ভর্তা বানাবে মনে হয়। তো এখানে প্রবেশ ফি হলো ছুটির দিনে 150 আর নর্মাল দিনে 100 টাকা। একটা মজার একটা সাইন যেটা দেখলাম, খুবই ইন্টারেস্টিং। বিধিনিষেধের এক জায়গায় লেখা আছে ইউনিফর্মড, ইম্যাচিওর্ড ও পরকীয় যুগল এবং অশালীন পোশাকধারী। আচ্ছা, কি মাস্টার ভাই? ও কই ফিশ। ওকে, আবার এই কই আবার সেই কই না, আমাদের দেশি কই না, এটা নাম আর কি ইংরেজিতে বলে কই কার্প, এক ধরনের কার্প ফিশ, জাপানিজ। এখানে দেখা যাচ্ছে না, এ ডোবায় আরও সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। কি ভাই? শীত পড়ে নাই, কিন্তু শীতের কুয়াশা ভাবটা আছে এখন। এবার এখনো রস খাওয়া হয়নি, কারণ এখনো ঠান্ডাই পড়ে নাই। তবে রস খাওয়ার ব্যাপারটা একটু ডেঞ্জারাস, বি কেয়ারফুল। আপনি জেনে খাবেন যে কার গাছ থেকে খাচ্ছেন, কোথা থেকে খাচ্ছেন, যদি এই সিজন আপনারা খান। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট নিপা ভাইরাস ইজ রিয়েল থ্রেট, সো বি কেয়ারফুল। মামার দোকান, অ্যাটলিস্ট লাউড মিউজিক নাই, এটা একটা ভালো জিনিস। আর বিভিন্ন ধরনের জুয়েলারি, হ্যাঁ নাইস। মানুষ এখানে এসে পার্কে বেড়াতে এসে শপিংও করতে পারবে। এবং একটা যেটা খুবই প্রশংসনীয় সেটা হলো যে এখানে যে সাইনগুলো দেওয়া আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখানে আসলে এখনও সোফার কোনো চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল দেখি নাই। আর জায়গায় জায়গায় এরকম ট্রাশ বিন আছে। আর অনেক জায়গায় মানুষের কোনো চয়েস থাকে না, ময়লা ফেলার জায়গা নাই, এর জন্য মানুষ বাধ্য হয়ে যেখানে সেখানে ময়লা ফেলে। তবে এইটা আমি শুরুতেই আসার সাথে সাথে যেটা চোখে পড়েছে সেটা হলো পরিচ্ছন্নতা, খুবই সুন্দর এবং কোনো ময়লা আবর্জনা কিছুই নাই। তো ভাই আর্লিয়ার যে মসজিদের কথা বলেছিলেন, যে এইখানে একটা খুবই সুন্দর মসজিদ আছে, অনেক বড় না, ছোট কিন্তু অসাধারণ সুন্দর। এবং এখানে আসলে আপনি নামাজ পড়লে, সময় কাটালে আপনার মন ভালো হবে। এবং এইখানে লেখা আছে মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল। এটা কি নজরুল ইসলামের কোনো কবিতার লাইন? আমি শোন না, কিন্তু সেরকমই মনে হচ্ছে, আই কুড বি রং। সুন্দর ওয়াশরুম, অজুখানা সবগুলি সুন্দর।
আমরা এখানে অজুখানায় যে অজু করে নিব। আসলে খুব সুন্দর করে বানানো। মসজিদের ভিতরের অংশটা আমার কাছে এত ভালো লাগে, মানে একেবারে অসাধারণ। ফ্লোরটা কাঠের এবং it's truly beautiful. প্রশান্তি, মনের প্রশান্তি, মনের প্রশান্তি, হ্যাঁ অসাধারণ। তো এটা অজুখানা, অজুখানাটা খুবই সুন্দর করে প্ল্যান করা বানানো। আমি মালদ্বীপ যে সেখানে এক মসজিদে যে নামাজ পড়েছিলাম, অনেক অনেক পুরনো, এক্স্যাক্টলি মনে নেই কত বছরের, সেটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। তো সেই মসজিদে যে নামাজ পড়ে যে আমার ফিল হয়েছিল কিছুটা সেরকম লেগেছে। মেবি এটা ডিজাইন খুবই সিমিলার, ছোট কিন্তু খুবই কাম, ইউ ফিল লাইক ভেরি কাম এখানে গেলেই। আর কাঠের ফ্লোর হওয়াতে সেটার অসাধারণ সুন্দর। তারপর মাটির যে টাইলস, সেটা কারুকার্য খুবই খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। ভাই জি, তুমি বলো তোমার ফিলটা কেমন এখানে নামাজ পড়ে এই মসজিদে? আচ্ছা ফারুক ভাই, আমি এদিকে তাকিয়ে কথা বলি, তাহলে মানে আমার কথার বলার অনুভূতিটা আরও ভালোভাবে ব্যক্ত হবে। আপনিও দেখতে থাকেন একই সাথে। যদি মসজিদের দিকে তাকাই, প্রথম যে জিনিসটা চোখে পড়ে, একটা আড়ম্বরহীন বাহ্যিক সাজসজ্জার কোনো নাই, খুবই চমৎকার দেখতে, খুবই সুন্দর লাগে, মানে একটা মনোরম স্নিগ্ধতা মনকে একদম আকৃষ্ট করে তোলে। আর এই মসজিদের যদি ভেতরের দিকে ঢুকি আমরা, তাহলে দেখতে পাবো যে মসজিদের মেঝেটা কাঠের তৈরি, যেটা খুবই ইউনিক। বাংলাদেশে আমি জানি না আর কোনো মসজিদে এরকম কাঠের মেঝে আছে কি না। তো কাঠের মেঝেতে যখন সিজদাটা দেই, একটা ঠান্ডা ভাব কপাল থেকে সারা মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে সারা দেহে এটা ছড়িয়ে পড়ে। তো এই যে একটা ফিলিংস, এটা আসলে অন্যরকম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যদি সেটা কেউ বুঝতে চেষ্টা করে, তবে আমার মনে হয় তার উচিত হবে এখানে এসে নামাজটা পড়া। যদি সিজদাতে একবার কপালটা ঠেকায় মেঝের সাথে, তখন যে একটা অন্যরকম অনুভূতি আসে এখানে নামাজ পড়লে, সেটা একটা আসলে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না মনে হয়। আর আশেপাশের বিশেষ করে পরিবেশগুলো যে দেখি আর কি, এত সুন্দর গাছপালার ছায়া, মনোরম মাঠে, মনোরম স্নিগ্ধ পরিবেশের মধ্যে যেন মসজিদটা দাঁড়িয়ে আছে। উপরে লেখা আছে আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র উপাস্য, মোহাম্মদ আল্লাহর বার্তা বাহক। এই যে সুন্দর কলমা শাহাদাকে বাংলায় ট্রান্সলেট করেছে, হ্যাঁ এই আর কি কলমাটাকে কি করেছে, বাট এত সুন্দর শব্দ ব্যবহার করেছে বাংলায়, নিজের ভাষায় আমি এটা পড়ছি, জানছি, বুঝতে পারছি, আর সেই সাথে মসজিদের এই সৌন্দর্যটা উপভোগ করছি। আর যখন ভিতরে যে নামাজ পড়ছি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, অন্যরকম অনুভূতি। রিয়েলি গ্রেট এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসলে এই মসজিদটাতে নামাজ পড়ে খুব মনের একটা প্রশান্তি পাইলাম, যেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এর ভিতরের একটা অন্যরকম একটা ফিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার নির্মাণ শৈলীটা কিন্তু একটা এক্সেপশনাল, সচরাচর এরকম কিন্তু দেখা যায় না, যেমন ইট এবং কাঠের তৈরি। এটা আমার এবং টাইলসগুলিও ক্লে টাইলস, ক্লে টাইলস, এবং লেখাগুলি উপরে যে লেখাগুলো দেখলে অসাধারণ, অসাধারণ। আসলে এটা বলে ব্যাখ্যা দেওয়া যাবে না। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা মসজিদের পিছনেই, এটা কি শহীদ স্মৃতির সৌধ নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না। আর এটা নট রিয়েলি শিওর, এটা কোনো পরিচিত দেওয়া নাই, পরিচিত দেওয়া নেই, কিছু নাই, বেশ পুরনো, কিন্তু কিন্তু এটা পরিচিত নাই। না, কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, কত সুন্দর, ওয়াও বিউটিফুল। ইস, তারা এত কোজি হয়ে শুয়ে আছে শীতের দুপুরে। ওয়াও, আনবিলিভেবল, সো প্রিটি, বিউটিফুল।
আপনার অনেকগুলো ভিডিও এখনো দেখছি, গাড়ি কিনছি ঘুরতে যাওয়ার জন্য একবার পুরো। এখন এখানে এসে আরও সুন্দর কিছু পেলাম। ইস, কিউটের ডিব্বা, এতগুলি বাচ্চা একসাথে। কিতেন, হাই বেবি, হাউ আর ইউ? সো সরি, খাবার নাই সাথে যে ওকে দিব আমি। ইস ইস, তারা খেলাধুলা করে। আসো আমার কাছে আসো, আসো বেবি, আসো 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 আসো। কিউরিয়াস, ভীষণ কিউরিয়াস। আসো 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 আসো, কাছে আসো। আর ওর মা হয়েছে সারাক্ষণ ওয়াচ করতেছে তার সেফ কিনা। ইস, আমার এখানে এসে পুষে গেছে। এরা এত প্লেফুল আর এত এত সাহসী, এত কিউরিয়াস, ইটস জাস্ট আনবিলিভেবল। অ্যান্ড আনফর্চুনেটলি আমার সাথে কোনো খাবার নেই, থাকলে আমি ওদেরকে দিতাম। এত ভালো লেগেছে ওদেরকে, ইচ্ছা একটাকে বাসায় নিয়ে যাই। ইস, খুবই ফ্রেন্ডলি। এখানে বনে হাঁটছি, আমার সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দরবনে যে ওয়াকগুলো আছে, আপনি সেখানে গেলে যে ফিল পাবেন সিমিলার। চারিদিকে গহীন বন, মনে হচ্ছে একেবারেই মানে ডিপ ফরেস্ট। আচ্ছা, এখানে একটা রেস্টুরেন্ট, এখানে যাবো এখন। আমার লাঞ্চে এই রেস্টুরেন্টে আসছি, লাঞ্চ করব। এটা পার্কের ভিতরেই, কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না। কি বাবা, কাঁঠাল বিচি নাকি? কিনে যান। ও সিঙ্গারা নিয়ে যাচ্ছে। ভাই চলো একটু কিচেনটা দেখি। আচ্ছা, এখানে এদের প্রিপারেশন হচ্ছে, ফুড রান্নার প্রিপারেশন। এটা প্রাইভেট খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হয়। এই হলো কিচেন। তো রান্না হচ্ছে বিরাট বড় ডেকে, লাকড়ি চুলা রান্না হচ্ছে। আবার এদের সিলিন্ডার গ্যাসও আছে। ওয়াও, হিউজ, বোঝা যাচ্ছে এখানে অনেক পপুলার, অনেক বড় বড় হাঁড়ি যেখানে প্রচুর রান্না বান্না হয়। তবে এইটাই যে খোলা রাখা, এটা আসলে নট রেকমেন্ডেড। যাই হোক, এটা আমাদের কালচার, পার্ট অফ আওয়ার কালচার। ভাই, এই বাঁশচারের ভিতরে যাবো নাকি আমরা পর এক সময়? আমরা লাঞ্চ করে এই বাঁশবনের ভিতরে হাঁটতে যাবো না? লাঞ্চ করে নেই, চলো যেতে পারেন, একবার শেষ করে এরপরে লাঞ্চ করি। অনেক দূর হাঁটতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর এখানেও রান্না হচ্ছে। ভাই কী রান্না করেন এখানে? গরুর মাংস রান্না হচ্ছে। তো যাই হোক, খুবই একেবারে ভিলেজ, গ্রামের যে ফিল পাচ্ছি, মনে হচ্ছে গ্রামের একটা রেস্টুরেন্ট। আচ্ছা ভাই, চলো যাই ভিতরে, দেখি কী অবস্থা খাওয়া দাওয়ার। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট একেবারে ওপেন, শুধু ছাদ আছে কিন্তু চারিদিকে খোলা। মজার কথা হলো, এই রেস্টুরেন্টের এখানে বসে আপনি লেক ভিউ পাবেন, সুন্দর লেক। লাঞ্চ করবেন, আমি জানি এখানে ডিনারের ব্যবস্থা আছে কিনা, কিংবা কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা আমার এখনও জানা হয়নি। আবার এই লেকের চারিদিকে ঘুরে হাঁটার জায়গা আছে, এবং আমি দূরে দেখতে পাচ্ছি চটপটি, ফুচকা, এগুলোর অ্যারেঞ্জমেন্টও আছে। এর নাম হলো মহুয়া রেস্টুরেন্ট, জিন্দা পার্ক, পূর্বাচলে। আর আমরা এটা নিলাম প্যাকেজ, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। 350 টাকা, 300 টাকা, বিভিন্ন দামে 420 টাকা, যার যার রুচি অনুযায়ী আপনি অর্ডার করে নিতে পারেন। ওইটা আবার 880 টাকা। আচ্ছা, তো যেটা জানলাম যে এখানে মাগরিবের আজানের সময় বন্ধ হয়ে যায়, তার মানে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আর রিসর্ট এখানে একটা আছে, কিন্তু সেটা এখন ওপেন হয়নি। খোলা হলে তখন হয়তো অবভিয়াসলি স্কেজুয়াল চেঞ্জ হবে। কাজে এখানে শুধু ব্রেকফাস্ট এবং লাঞ্চ আপাতত সার্ভ করা হয়, ডিনারের কোনো ব্যবস্থা নেই, যেহেতু অলরেডি বন্ধ হয়ে যায়। আমাদের খাবার আসা শুরু হয়েছে, ভাত, ডাল, আলু ভর্তা, সালাদ, আর থাকবে গরুর মাংস। আর পিছনে দেখতে পাচ্ছেন একেবারে সেই অথেন্টিক, একেবারে আসল মটকা। এখনো যে এত বড় মটকা পাওয়া যায় এটাই আমার জানা ছিল না। বিউটিফুল। আগে ছোটোবেলায় এখানে পানি রাখা হতো, আর পানি থাকতো ঠান্ডা। আবার অনেক সময় আমরা মাছ পালতাম এখানে, কই মাছ, শিং মাছ রাখতাম এখানে।
আপনি নেন না, বাইরে একেবারে অল্প ভাত। আপনাদের সাথে লাভ করতেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফারুক ভাই। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ আশিক ভাই নিয়ে এসছেন, সাথে মুকুল ভাই আমাদের সাথে চলে এসছেন। আলহামদুলিল্লাহ বিউটিফুল ডে। আর লাঞ্চ আমরা করছি একসাথে। আর আলু ভর্তাটা যদি ঠান্ডা হয়ে গেছে তারপর ভালোই লাগতেছে। সুস্বাদু মাংসটা, আমি মাংসটা প্রথম খেলাম, সরিষা তেলের একটা ফ্লেভার আসতেছে। বেশ মজার। লেবু, সুগন্ধি লেবু, লেবুর যে ফ্লেভার। তো যাই হোক, আমি প্রথম শুধু মাংস দিচ্ছি, ডালটা একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। লেবুটা স্কুইজ করার সাথে সাথে সমস্ত এলাকা ভরে গেছে ফ্লেভারে। ডালটা এরকম আহামরি কিছু না, পাইন্না ডাল, কিন্তু তাও খেতে ভালো এই লেবুটার সাথে। তো আপনার ডাল আলু ভর্তা মিলেমিশে আর এই লেবু ভালোই লাগবে, ভালো লাগছে। আচ্ছা এখন এনজয় করি ভাই। সুস্বাদু, কোনো সন্দেহ নাই, কিন্তু ঝাল, বেশ ঝাল, মানে একেবারে বার্নিং। সব লাল ঝালমরিচ দিয়ে রান্না করা। আর ডালটা একটু কম ঝাল, কিন্তু মাংস আর আলু ভর্তা বিশেষ করে অনেক বেশি ঝাল আমাদের জন্যে। আমাদের লাঞ্চ শেষে এখন আমরা বাঁশবনে যাব। এখানে একটা বাঁশবন আছে। আর এই জায়গাটা শহরের বাইরে, আপনি যদি কোলাহল মুক্ত কোনো পরিবেশে একদিন কাটাতে চান, নিঃসন্দেহে অসাধারণ সুন্দর একটা জায়গা। বাঁশবাগানে পেতনি থাকে এবং আমার অনেক পেতনি ফ্রেন্ড আছে, কাজেই ভয়ের কিছু নাই। তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। মানে একটা কচকচ শব্দ। হ্যাঁ, একবার আরেকবার ধসা খায়। আপনি কি দেখছেন? আমি এটা দিতে দেখছি। তবে হেঁটে যাচ্ছি, মানে ঝড়ের বাঁশবাগানে বাঁশ দুলছে, এক পাশে আরেক পাশে ঘর্ষণ হলে আগুন ধরে গেছে। ও মাই গড, এটা আমার নিজের সচক্ষে দেখা। কঠিন বিষয় এটা জানতে। এটা তো শুনি ফার্স্ট টাইম। কেন গাছে গাছে যে ওয়াইল্ড ফায়ার শুরু হয়, সেটা তো গাছে গাছের ডালের সাথে লাগার পরই হয়। এই বাঁশগুলি আছে, এইগুলি হলো, এগুলো আমাদের দেশে বলে। জিনিস শুনছিলাম যে অস্ট্রেলিয়াতে বলে ওয়াইল্ড ফায়ারটা হয় একটু ডিফারেন্ট ওয়েতে। কীভাবে বলো? এই যে আপনার পানি যখন পড়ে গাছের পাতার মধ্যে বা ঘাসে, ওই ফোঁটাগুলা ওই ম্যাগনিফাইং গ্লাসের মতন কাজ করে। যখন সূর্যের ওই রেটা ওই গাছের মধ্যে জমে থাকা পানির উপরে যে পড়ে, ওই ম্যাগনিফাইং গ্লাসের মতন বলে এটা বলে আগুন ধরে যায় বলে, ওই তাপটা তৈরি হয় বলে গাছে শুকনা পাতার মধ্যে। এটা আমি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্লাসে আর কি একজন আমাকে প্রফেসরের কাছ থেকে শোনার কথা আর কি, যে এইভাবে বলে অনেক সময় ওয়াইল্ড ফায়ারের উৎপত্তি হয় আর কি। সবসময় মাঝে মাঝে হয় এভাবে। না তো আমার একটা কাজের মানে সরকারি কাজ বা কর্তব্য যেটাই বলি না কেন, সেই দায়িত্ব পালনের সময় আমরা এরকম একটা জায়গায় গিয়েছিলাম আর কি। বেশ বাঁশঝাড় ছিল, খুব সুন্দর জায়গাটা। তো তার পাশে আমার একটা থাকার জায়গা করা হলো। তো বাসাটা একটা পরিত্যক্ত বাসা বলা যেতে পারে। বাসাতে থাকতো না কেউ, একটা রংপুর কলেজের প্রফেসরের বাসা ছিল। তো ওনার সাথে কথা হলো, উনি বললো যে ঠিক আছে আপনারা সরকারি কাজ এখানে আসছেন, কিছুদিন চাইলে থাকতে পারেন আমার বাসায়, আমার জন্য আরও ভালো হয়। তো যেই ভাবা সেই কাজ। তো তার বাসায় আমি একটা রুম কোনো মতে থাকার মতন ব্যবস্থা করে নিলাম, যেহেতু আমাকে কয়েকদিন থাকতে হবে ওই জায়গায়। তো সেখানে একটা মজার ঘটনা ঘটলো, বেশ ভৌতিক আবার। তো আমি প্রতিদিন আমার কাজে বের হয়ে পড়তাম। তো ওখানে আবার কিছু আমার লোকজন ছিল যারা রান্নাবান্নার কাজটা করতো। তো তারা একদিন আমাকে বলল যে স্যার আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমি বললাম কী ব্যাপার বলো তো? বলে আপনি যখন এখান থেকে বের হয়ে যান, তখন এই উঠানের উপরে যে বড় আম গাছটা আছে, তো এই আম গাছ থেকে একটা করে আম টপ করে আপনার সামনে পড়ে আপনি যাওয়ার পরে। তা বললাম যে না, আমি তো এটা খেয়াল করিনি, তো দেখবো তাহলে। তো আমি পরের দিন ঠিক ওই টাইম মতো 9টা 8টার দিকে বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর ঠিক দেখি যে আমি বের হওয়ার কিছুক্ষণ পরে সবাই বললো স্যার আসেন। তো পিছন ফিরে আসলাম, হ্যাঁ বলো স্যার, এই মাত্রই আমটা পড়লো। তো আমি একটা দেখলাম ছোটোখাটো একটা সুন্দর পাকা আম, গাছে আম বেশ কিছু ছিল, তো ওখান থেকে একটা আম পড়ে গেছে। তো আমি এটা একটু করলাম, যেটা কোইন্সিডেন্ট, এটা আসলে এরকম কোনো ঘটনা হতে পারে না। তো যাই হোক আমি ওই দিন ওটা বলে চলে গেলাম, কিন্তু মাঝখানে আমার মনে ওটা খটকা লেগেছিল যে আসলে এটা কি ঘটনা সত্যি না মিথ্যা। তো পরদিন এবার আমি নিজেই খুব কেয়ারফুল,
টাইম টেবিল ঠিকঠাক করে একদম ঠিক সেম টাইমে ওই 8টার দিকে আমি বের হয়ে গেলাম, এবং বের হওয়ার পরেই আমি আবার দেখলাম একদম মানে এটা কি বলবো, আমি সত্যি ঘটনা, একদম আমার একটা আবার আম পড়লো এবং আমি পিছন ফিরে এসে আমটা নিলাম, এবং তখন আমি কনভিন্স হয়ে গেলাম যে কিছুটা সামথিং এখানে একটা আছে, আমাকে হয়তো সে আম দিতে পছন্দ করে, হোয়াট এভার, তোমাকেই পছন্দ করে হতে পারে। তো এরপরে দেখি আমার সাথে যারা লোকজন ছিল তারা আর এখানে আসতে চায় না, বলে স্যার আপনি থাকেন, ভালো কথা, এখানে আমরা একটু দূরে থাকি। তো তারা আবার পাশে ওখানে এসে রাতে আর কি আসতো না এখানে খুব একটা কেউ। তো এইভাবে আর কি ঘটনাটা আমি দেখলাম। তো আমি জানি না আসলে এটার পিছনে অন্য কোনো ঘটনা আছে কি না, আজকেও এখন পর্যন্ত আমি জানি না এটার পিছনে রহস্যটা কী আসলে, বাট কিছুটা ভৌতিক ছিল আর কি মনে হয়। ঘটনা একটাই, কোনো এক পেতনি যার একটা চোখ না, একটা ঠ্যাং নাই, ভাইকে পছন্দ করে ফেলেছে। আসলে পরী কিন্তু সবাই সুন্দর না, আমার ধারণা খুব সুন্দরী কোনো কন্যা দেখলে আমরা মল্লিক পরীর মতো সুন্দরী, কিন্তু পরী কিন্তু সবাই সুন্দর না। পরীদের মধ্যে আগলি পরী আছে, গায়ে গন্ধযুক্ত পরী আছে, আবার অসাধারণ সুন্দরীও আছে, আবার দুষ্টও আছে। বাঁশবাগানের গল্প আসলে আমার একটা স্মৃতি মনে করাই দিল। সেটা হলো 1994-এ ডিসেম্বরের দিকে। তখন আমি আমার গ্রামের বাড়িতে গেছিলাম, যাওয়ার পর আমার কাজিন, আমার সিনিয়র, তা দুইজনে আমার ফুপুর বাড়ি থেকে রাত্রে আসতেছি, তখন প্রায় রাত 11টা বাজে। টর্চ লাইট নিয়ে আসতেছি, তো এরকম একটা বাঁশবাগান, একটা নির্জন বাগান, এর বাগানটা ক্রস করতেছি, হঠাৎ করে এই বাগানের ভিতরে বাঁশের ঝাড়ে মনে হয় যে ঝড় বইতেছে, এমন বাতাস, আশেপাশে কোথাও বাতাস নেই, কিন্তু বাঁশবাগানের ভিতরে বাতাস। আর মনে হচ্ছে উপর থেকে মনে হচ্ছে অনেকগুলি ইটের খোয়া উপর থেকে ফেলে দিচ্ছে নিচে। আমার কাছে খুব মানে কিউরিসিটি লাগছে জিনিসটা, যে আমি আসলে বুঝতে পারি না তখন কি। তো আমার হাতে টর্চ লাইট ছিল, আমি টর্চ লাইট দিয়ে আগে গেছে সামনে, যে জায়গায় শব্দটা হইতেছে ওই জায়গাটার ভিতরে আমি সামনে আগে গেলাম। যাওয়ার পর দেখি যে কোনো কিছুই না, অথচ শব্দ হয়েছে। তো চলে আসছি, তখন আমার কাজিন আমার বাসায় চলে আসার পরে, বাড়িতে চলে আসার পরে আমাকে বলতেছে, তুমি কি বুঝতে পারছো যে এখানে কি? আমি কি না, ওখানে তো কোনো জিন ছিল। তখন কিন্তু আমি ভয় পাইছি, এর আগে কিন্তু আমি ভয় পাইনি। এই বাঁশবাগান থেকে আমার সেই স্মৃতিটা মনে পড়লো আজকে। কত কিছু লুকা থেকে কত ঘটনা কত জায়গায়, কে জানে। আসলে তো তাই। আপনারা প্রায় ভিডিওতে বলেন যে ভাইয়া ভূতের গল্প বলেন, গল্প মানে তো সেটা বানানো হতে পারে, সেই সম্ভাবনা বেশি, কিন্তু আমি কোনো গল্প জানি না, আমি যা জানি সত্যি ঘটনা। আমাদের শ্রীনগর থানা, খুব সম্ভবত হাসারা গ্রাম, এটা আমার গ্রাম না, বাট সেখানে আমি এক আত্মীয় বাড়িতে বেড়াতে গেছি। তো সেখানে একটা ছেলেকে জিন আছর করেছে, মানে সে রাত দুপুরে যখন তখন গাছে উঠে বসে থাকে, কখনো জামা গায়ে থাকে, কখনো জামা থাকে না। ছেলেটা বয়স 15-16 বছর হবে, আমারই সমবয়সী। তো পরে তাকে ওই জিন যারা ছাড়াতে পারে, জিনের সাধক, তাকে একজন নিয়ে আসছে। তো পরে তাকে জিজ্ঞেস করছে, তখন ওই পরীটা কথা বলতেছে তার সাথে। তো জিজ্ঞেস করলো যে কীভাবে জানলো পরী, জিজ্ঞেস করেছে তুমি কে, তোমার কি পরিচয়? বলছে আমি একটা পরী। ওকে, তুমি দেখতে কেমন? তখন সে বলেছে আমার একটা ঠ্যাং নাই, আমার এক চোখ কানা। সেভাবে আমি জানি যে পরীরা সবসময় সুন্দর হয় না। তার বললো যে তুমি তো এই ছেলেটাকে কেন বদল করতেছো, কেন তার সাথে এইসব করো? তখন সে এই পরীটা বললো যে একদিন সন্ধ্যাবেলা গাছতলায় বসে পিসাব করতে বসছিল, অন্য শব্দ ইউজ করেছে, বাট আমি একটু ভদ্রভাবে বললাম আর কি। তারপর আমার ওটা পছন্দ হয়ে গেছে। তো পরামর্শ তাকে ট্রিটমেন্ট করার পর সে চলে গেছে, সে ভালো হয়ে গেছে, তার আর কোনো সমস্যা নাই। তাহলে এই পরীটা দুষ্ট ছিল, দুষ্ট পরী ছিল না, তাই না? এই গাছটা একেবারে প্রগতিহাসিক কোনো গাছ মনে হচ্ছে, পাতার যে ডিজাইন, এটা আমি নাম জানি না, কিন্তু ফুলগুলো অসাধারণ সুন্দর, অ্যামেজিংলি বিউটিফুল ফুল। আহা, একা থাকা যায়। আমি এটা অ্যাগ্রি করি। মুকুল ভাই বললো যে এখানে সন্ধ্যার পর থাকতে পারলে, এই লেক পারে পূর্ণিমা রাতে প্রিয়জনের হাত ধরে হাঁটতে যে ভালো লাগবে, সেই ভালো লাগাটার আমরা ফিল করছি, যদিও সেই মানুষ সাথে নাই, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নাই। যাই হোক, এখানে রিসর্ট খুলে গেলে তখন এটা আরো ভালো লাগবে, এখানে এসে থাকতে পারলে। হ্যাঁ, আর ঢাকা থেকে আসলে তো বেশি দূরে না, মাত্র 40-45 মাইল। পূর্বাচলের জায়গাটার নাম পূর্বাচলের ঠিকানা, কিন্তু পূর্বাচল লেখা না, পূর্বাচল এটা রূপগঞ্জের ভিতরেই পড়ছে। রূপগঞ্জের ভিতরে কিছু অংশ তো রূপগঞ্জের ভিতরে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, শীতের বিকেল খুব দ্রুত হয়ে যায়, দিন ছোট, কিন্তু এখনো ঠান্ডার কোনো ফিল পাচ্ছি না ভাই, আমি ঘেমে যাচ্ছি। আপনি কি এই ফুল গাছটার নাম জানেন?
এটা জারুল ফুল না, জারুল না তো, কারেক্ট। এটা জারুল। ও, এটা ঝড়ে বক মরে গেছে। তো এখানে আপনার আড্ডা মারার জন্য, বসে গল্প করার জন্য, আর চটপটি, ওই তো চটপটি আছে এখানে, ফুচকা ফুচকা চটপটি, চায়ের দোকান, পোলার আইসক্রিম আছে। তো এখানে আবার একটা ফ্লোটিং ব্রিজ আছে, আমরা হাঁটবো অবশ্যই। ব্রিজে তো হাঁটতেই হবে, না হাঁটলে তো এখানে আসা এই বৃথা। অসম্পূর্ণ থেকে যাবে। আর এই যে বলছি, আপনি কিন্তু এখানে সোফার এখানে আসার পর আমি কোথাও কোনো আবর্জনা দেখি নাই, একটা প্লাস্টিকের বোতল, পটেটো চিপস দেখি নাই। মেবি যারা এখানে মেনটেন্যান্স ক্রু আছে তারা ইমিডিয়েটলি পরিষ্কার করে ফেলে। প্লাস আরও একটাই হলো যে এখানে ডাস্টবিন আছে, মানুষের একটা অপশন আছে ফেলার। পাগল রে, শাকুনারিস না, ভালো কথা মনে করে দিছস। তো যাই হোক, এই ফ্লোটিং ব্রিজটা একটু নাড়াচাড়া করে বেশি, এই জন্য অনেকে ভয় পায়, কিন্তু আপনি ভয় পাওয়ার কিছু নাই, পাটা একটু স্টেডি থাকতে হবে, তাহলে হবে। আর এই তো হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। এই আমি তো পড়ে যাবো মনে হয় ব্রিজ থেকে। মুকুল ভাই বান্দরামি করেছে আমার সাথে। রোলিং করলে হবে। আমি হঠাৎ দেখি, আমি হঠাৎ দেখি আমার ব্রিজ অস্বাভাবিকভাবে দোলাদুলি করছে। যখন আমরা যাইতাম খালে বা বিলে, তখন এইভাবে দুলাইতাম। মনে করছে কুশানুকায়। তুমি কি হ্যালো বলতে চাও? তোমার নাম কি? রায়ান। তুমি কোথেকে আসছো? মিরপুর থেকে। মিরপুর কয় নম্বর? 11 নম্বর। মিরপুর 11 নম্বরে। থ্যাংক ইউ। মিরপুর 11 নম্বরে ফোয়া। আরেকজন হবু ব্লগার। কিছু বলতে চাও তুমি? কি বলবো? তোমার নাম কি বলো? হাই। তো এই গোল ঘরেও একই ভাব, যেখানে যদি পছন্দের মানুষ থাকতো তাকে সাথে নিয়ে এখানে বসে এই বিকেলটা এনজয় করাটা অসাধারণ হয়ে যেত। আর আপনারা মনে করতে পারেন যে বারবার একই কথা কেন বলি, আসলে যার মনে যা ফালদা ওঠে তা। আসলে অনেক সুন্দর একটা জায়গা, খুবই কোয়েট। আর আশিক ভাই বললেন যে উইকেন্ডে এসেছিলেন, তখন অনেক লোকজন ছিল, কিন্তু সেই রকম ক্রাউডেড মনে হয়নি অথবা লাউড মনে হয়নি, কারণ অনেক বেশি খোলামেলা। আর নেচার, আপনি যারা নেচার লাভার অবশ্যই এখানে আসবেন, এবং আমি জানি আপনারা এনজয় করবেন। পরিবার নিয়ে আসবেন, ছোট ছেলেমেয়েরা আসলে তারাও এনজয় করবে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। গোল ঘরটা ঘুরে আসলাম, ভালো লাগলো। ওইখানে বন্দুক, আশিক ভাই তুমি একটা গুলি করো দেখি কয়টা বেলুন ফোটাতে পারো। এই বন্দুকগুলো আসলে স্পেশালভাবে সেট আপ করা যায়। আপনি যত ভালোই মার্কসম্যান হন, আপনি আসলে টার্গেট লাগাতে পারবেন না। বেলুনের নিচে? আচ্ছা মারো দেখি কি করো, মারো।
50 টাকা কটা বেলুন ফুটাইতে হবে? 10টা, এক একটা 5 টাকা। একটা বেলুন দাম 5 টাকা কেমনি ওরে বাবা? ভাই গুলি করো না আমারে। মান সম্মানের বিষয়। থেকে এইভাবে মারবো, একদম এইভাবে। আচ্ছা এইভাবে মারি, হ্যাঁ মারো মারো। লাগবে না? লাগছে? হোলি ক্র্যাপ, ভাই মানিজ্যত রাখছো। বলেন লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আমি কেমনে বলবো? হ্যাঁ বলেন একটা। এগুলো লাগবে। এইবার লাগে নাই। ভাই পেটের মধ্যে থেকে শেম করতেছে, সুবহানাল্লাহ। দেখি অরিজিনাল এই বিভাগ। হয় না এই বন্ধুগুলো এইভাবে করা যায় না, করা যায় না। একজন ট্রেইনড প্রফেশনাল তার মন্তব্য শুনলাম, যেটা আমি সবসময় বলি যে আসলে এই বন্ধুগুলি আমরা বানানো হয়েছে যে আপনি এইভাবে এম করতে পারবেন না। একটু উঁচা থাকে, হ্যাঁ অনেক উঁচা থাকে এবং ডিজাইনটা জাস্ট অকওয়ার্ড। আর বন্ধুরা দেখা যায় আমি নিচে মারছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু উপরে মারিনি, কারণ নলটা তো উঁচু দিকে, উপরে করা, উপরে বাঁকানো। কত ইঞ্চি নিচে মারতেছে? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? সবগুলা নিচে এম করতেছি। কতটুকু নিচে? আচ্ছা আচ্ছা হাফ ইঞ্চি। আধা ইঞ্চি। আচ্ছা, এদের আবার প্রত্যেকটা বন্দুক এক একটা বন্দুক এক একভাবে সেট আপ করা। বন্দুকের মালিক জানে কিভাবে কোনটা হিট করবে। আচ্ছা কোনা লালটা মারি। কোনা লালটা আছে মারো। শাবাশ, পেরেছে কয়টা হলো? জওয়ান পেরেছে। কয়টা হইছে? নিচ থেকে 4 নাম্বার পাশে। 1 2 3 ভাই মান সম্মান রাখছো, মান সম্মান রাখছো। সে র্যান্ডমলি মারতেছে না, সে বলতেছে আমি এত নম্বর মারবো, এত নম্বর মারবো। এবারটা মারি এভাবে। এবার আবার পেটে রেখে, কোমরে রেখে। আচ্ছা এটা আলাদা স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল, ওয়েস্টার্ন। এই এটা হচ্ছে কি নিয়ম হচ্ছে কি যে লাইন অফ ফায়ারের সাথে হ্যাঁ মিল রেখে। ওয়াও আপনি ধরে মারবেন। ওয়াও, শাবাশ, গুড জব। এই যে ভাই মারবে। আমি দেখি কয়টা মারি দেন। আচ্ছা মারো। ও এই আরেকজন প্রফেশনাল, আরেকটা প্রশ্ন আছে। এটা এ কিন্তু সিরিয়াসলি আরেকজন প্রফেশনাল। পরিচয় দেই না কিন্তু আরেকজন প্রফেশনাল। দেখি আমি অরেঞ্জ মারবো এবার। অরেঞ্জ কোনটা, ডান দিকে না বাম দিকে? অরেঞ্জ উপর থেকে বামে, সেকেন্ড। বামে, নাকি? হ্যাঁ বামে। বাম দিকে। উপর থেকে সেকেন্ড। আচ্ছা দেখি পারে নাকি। বিসমিল্লাহ। ভাই পারো নাই। এই যে আপনি এম করলে হবে না, এম করলে হবে না। জায়গা মতো এম করছেন ভাই, জন্য লাগে না। এবার লাগবে ইনশাআল্লাহ। এই তো। ওই জায়গা মতো মারেন একটু। এরা কিন্তু সত্যি সত্যি ট্রেইনড প্রফেশনাল আর্মস অ্যান্ড ওয়েপন্সে। আমরা তিনজনেই অ্যাকচুয়ালি, আমি প্রফেশনাল না হলেও আমাদের তিনজনেরই ট্রেনিং আছে আর্মসে, ওয়েপেনে। ওয়াও, এখন নরমাল ভাবে ধরার কোনো উপায় নাই, এটা একটু আচ্ছা, ফারুক ভাইকে এখন দেখতে পাচ্ছি উনি এম করছেন। হ্যাঁ সাকসেস। ও ও ফার্স্ট টাইম সাকসেস। ও এই লাল আছে যেটা লাগাই। এখন দেখি লালে লাগাচ্ছেন উনি। হ্যাঁ সেই রকম সেই রকম সেই রকম সেই রকম। এবার এই যে নিচে নীল নীল তিনটার মধ্যে উপরেরটা। কোনটা? নীল তিনটার মধ্যে উপরেরটা? উপরেরটা হ্যাঁ। আচ্ছা ধরো ওদিকে, ধরো ও ওইদিকে আবার নীল তিনটা নিচে কোথায় কোথায় নীল তিনটে কোথায়? ব্লু নিচেরটা উপরেরটা? নিচের ব্লু। আচ্ছা আমরা একটু ক্লোজ আপ করি। নিচে ব্লু, হ্যাঁ নিচে এই লাগলো। উপরেরটা ও আমরা ব্লুতে পারছি নাকি না? গ্রিন লেগে গেছে। গ্রিন না 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 এটা আসলে সমস্যা নাই, রোদের আলোতে মনে হচ্ছে আসলে ব্লু মনে হচ্ছিল আসলে। আগে আমি টার্গেট করে দাও। টার্গেট হচ্ছে কি হলো? মিডল। মিডল গেল। আচ্ছা ঠিক আছে, মিডল ইয়েলো। ওকে বিসমিল্লাহ। ফারুক ভাই এম করছেন। হ্যাঁ দেখা যাক। না ফারুক ভাই এটা 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 ওই যে রাইটেস্ট হয়েছে ফারুক ভাই। সেই রকম সেই রকম সেই রকম সেই রকম। এটা আবার আমারে দেন, এবারে আমারে অ্যালাউ দেন, এবারে আমি অ্যালাউ, এবারে আমারে অ্যালাউ করেন। এই কি আইসক্রিম আছে, কোন আছে, এবার ভাই কি খাবেন নলি আছে, তারপরে টকবার আছে, কাপ। বলেন বলেন। এই যে আইসক্রিম আছে, হ্যাঁ তো দিতে হবে। কি আছে? চকবারটাই মনে ভালো হবে। দেন চকবার দেন 3টা। চকবার দেন 3টা। 30 টাকা একটু ইয়ে করেন, দাঁড়ান আমার একটু বাংতি করে দেন। মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। এই যে না ছোটবেলাতে বাকি ছিল না। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট ছিল না। তখন তো ললি ছিল। না না এটা ছিল, এটা ছিল না। 20 টাকা 10 টাকার নোট আছে। 20 টাকা, হ্যাঁ 20 টাকা আছে। আমার সময় এগুলো এরকম বক্স করে করে আসতো, তার বিক্রি করতো এগুলো এগুলো আইসক্রিম। তারপর আমরা এই চকবার, তখন নাম চকবারই ছিল। 400 মালাই আইসক্রিম বলবো। ও 120। যেটা নাকি কোনো আচ্ছা আচ্ছা চকলেট কোটিং, হ্যাঁ ঠিক সেটা আছে। মালাই ছিল। বা যেটা চকলেট কোটিং ছিল চকবার তখন ছিল।
আমাদের সময় ছিল, তোমাদের সময় তো অবশ্যই ছিল। কি কি গল্প ছিল ভুলে গেলাম, গল্পটা শুনলাম। তিন বুড়ো খোকা চকবার আইসক্রিম একটু ধাক্কা মারতে হবো নাকি, একটু ধাক্কা মারতে হবো, চকলেট ধাক্কা, একটু ধাক্কা। চিয়ার্স ফর গুড হেলথ। অবাক কাণ্ড, এই বক্স আমি ভেবেছিলাম আইসক্রিম একটু নরম হয়ে যাবে, না একদম ফ্রিজের মতো শক্ত। দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ। আসর আজান দিচ্ছে। আমার মানে এদিকে যে তাল গাছ আছে না, ওই রাস্তাতে আমরা হেঁটে আসি। আমরা আইসক্রিম হাতে নিয়ে হেঁটে বেড়াচ্ছি এই অসাধারণ সুন্দর এক বিকেল জিন্দা পার্কে। একটা আমার এটা আমার কাছে। সেরকম মনে হচ্ছে। আজকে আমরা যে বিকালবেলা যেখানে এই জিন্দা পার্কের ভিতরে হাঁটতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ফারুক ভাই যে নিউ জার্সিতে যে পার্কের ভিতরে হাঁটেন, পার্কটার নাম কি, একা একা হাঁটেন যে অনেক গল্প করেন, আমার বনের ভিতরে, আমার বাড়ির পিছনে বন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বনের মধ্যে মনে হচ্ছে গাছপালাগুলো দেখে। অথবা নিউ গ্রেটনা যে ক্যাম্প গ্রাউন্ড আমরা যাই, হ্যাঁ সেটা এরকমই তো, এরকমই। তারপরে এই যে মেঠোপথ, ভাই এটা অসাধারণ, সুন্দর, এটা অসাধারণ, এটা আরো বেশি সুন্দর। হ্যাঁ, মেঠোপথ মাটিগুলি ফেটে একটা চৌচি রয়ে গেছে, এটা আরো ভালো লাগতেছে, শীতের পাটামাটি। সেটাই। এখন আমার কাছে মনে পড়ল এই মাটির কথা যখন বললো ভাইয়া, মাটিটা আসলে এমন একটা জিনিস যেখান থেকে আমরা তৈরি হয়েছি। আবার ঠিক আমাদের পবিত্র কোরআন শরীফে কিন্তু বারবার এই মাটির কথা বলছে আল্লাহ, যে তোমরা কি দেখো না এই মাটিটা কেমন শুকনা ফাটা চৌচির থাকে, সেখানে যখন আমি বাড়ি বর্ষণ করি এটা আবার উর্বর হয়, আবার এখানে সবুজ ঘাস হয়, ঘাস মরে যে আবার শুকিয়ে আবার সেই একই অবস্থায় ফেরত আসে মাটির রূপ। তো এই যে মাটিকে দিয়ে কত ধরনের নিদর্শন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সামনে তুলে ধরেছেন, এই যে অরণ্য, এই যে গাছের পাতার মধ্যে সূর্যের আলো, সব কিছু মিলিয়ে এই নিদর্শনগুলো যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে এখান থেকে জীবনের অনেক অর্থ উঠে আসে। অথচ এগুলো দেখার সময় আমাদের নাই, এখন আমরা শুধুমাত্র মোবাইল ফোনেই আমাদের নজরটা বেশি থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। ফারুক ভাই, ভাই জঙ্গলের ভিতরে হেঁটে যাওয়ার রাস্তা আছে একটা, ভিতরে হেঁটে যাবেন, একটা ভিডিও করবেন। অসাধারণ। পূর্ণিমা রাতে এখানে কেমন লাগবে ভাবছি। আমি নিউ জার্সির বনে জঙ্গলে ঘুরে বেড়াই, আমার বাড়ির পিছনে অনেক সুন্দর বন আছে, ক্যাম্প করতে যাই সারা বছর। তারপরও এই জায়গাটা এসে এত মায়াবী, এত ম্যাজিক্যাল মনে হচ্ছে যে রীতিমতো ইমোশনাল হয়ে যাচ্ছি। আমাদের দেশ বাংলাদেশ, সুবহানাল্লাহ, আমরা এই দেশ ছেড়ে পৃথিবী ঘুরে বেড়াই, পৃথিবীর প্রান্তরে এপার থেকে ওপার ঘুরে বেড়াই সুখের সন্ধানে, কিন্তু সুখ কি সত্যি পাই? নিজের দেশ মা মাটি, এর চেয়ে আপন কেউ নাই। কিন্তু এখানে এই কংক্রিট কনস্ট্রাকশন কিসের ভাই? হ্যাঁ, এটা সৌন্দর্য কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু তারপর অসাধারণ সুন্দর। বাম পাশে আছে লেক পারে, এই বনের ভিতর ওয়াকটা খুবই সুন্দর। আচ্ছা, আপনাদের সাথে পোলাও পাতা সেটা তো ছিলই, সেটা তো আমি চিনি, কিন্তু এই গাছটা, এটার নাম হলো বাজনা গাছ। এবং মুকুল ভাই যেটা বললেন যে এটার কাঠ থেকে পোলাওর গন্ধ আসে, এবং সেটাতে গ্রামের বাড়িতে সাধারণ চাল দিয়ে পোলাওয়ের মতো সুগন্ধ ভাত রান্না হতো যে কোনো অনুষ্ঠানে। আচ্ছা, এটা কিভাবে ইউজ করতো গাছটা? গাছটা খড়ি হিসাবে ইউজ করতো, এবং খড়ি থেকে একটা ফ্লেভার আসতো। আচ্ছা, মানে এই কাঠ দিয়ে, এই যে কাঠ, এই কাঠ দিয়ে রান্না করলেই ভাতের মধ্যে পোলাওয়ের সুগন্ধ ঢুকে যেত সেই স্মোক থেকে। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে আল্লাহ কত কিছু দিয়েছেন আমাদের জন্য, আনবিলিভেবল। সুবহানাল্লাহ, লেক পারে এই গাছগুলো কি যে সুন্দর।
অসাধারণ সৌন্দর্য এর। কিছু অ্যামেজিং ড্রোন শট নিয়ে আমরা আবার আমাদের এক্সপ্লোরিং শুরু করলাম লেকের পাড় ধরে। রাস্তাটা খুবই সুন্দর, মেঠোপথ, গ্রামের মেঠোপথ। এরকম বিকালে রোদে হাঁটতে খুব ভালো লাগে। ভাই আরেকবার কি বলবো যে এটা কত সুন্দর এবং এখানে আসাটা কত জরুরি। আচ্ছা আরেকবার বলি, অসাধারণ সুন্দর জায়গা। অবশ্যই চেষ্টা করবেন আসতে, এখানে বেড়াবেন, সারাদিনের জন্য আসবেন। সকালে এসে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এখানে এসে। নিরিবিলি, শহরের কোলাহল মুক্ত, একেবারেই সুন্দর পরিচ্ছন্ন একটা বিনোদনের এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। আর লেক পাড়েই বিরাট বড় 5 তলা মনে হয় একটা লাইব্রেরি আছে, আমরা সেখানে যাবো একটু দেখতে। লাইব্রেরিটা খুবই সুন্দর, খুবই ডিফারেন্ট একটা ডিজাইন, এবং আমরা ভিতর যেয়ে একটু দেখব। আমি বেশ কয়েকবার বলেছি এর পরিচ্ছন্নতা সম্পর্কে, কোনো পাতাও কিন্তু পড়ে নেই। যারা এখানে মেনটেন করে, দে আর ডুইং এ গ্রেট জব, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর করে রাখার জন্য এবং আমাদের জন্য একটা সুন্দর পরিবেশ গিফট করার জন্যে। ঘুরে ঘুরে সিঁড়িটা পেঁচানো, ঘুরে ঘুরে আপনার উপরে উঠতে হবে, এবং নিচে নামতে হবে। খুবই সুন্দর। আচ্ছা, কিছু ম্যাগাজিন দেখতে পাচ্ছি আর বই। এই যে কিছু বই। আমার জানার মতে বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, একমাত্র জাতি যারা দেশের ভালো কিছু শেয়ার করতে চাই না, লুকিয়ে রাখতে চাই যেন কেউ চুরি করে নিয়ে যাবে। এই লাইব্রেরি এত সুন্দর দেখতে গেলাম, আমার ক্যামেরা, আমার হাতে একটা সেলফোন, সে রেখে যেতে হবে। আমার ড্রোন ব্যাগের ভিতরে, সেটাও রেখে যেতে হবে। কারণ ব্যাগের ভিতরে কি আমি ড্রোন ফ্লাই করবো এখানে? যাই হোক, এইসব মূর্খতার অথবা মূর্খামির মনে হয় একটা শেষ হবে কোনো একদিন হয়তোবা। খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এটা তো ইটস নট এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি যে তাকে এভাবে গার্ড দিতে হবে। আমি যাই হোক, অত্যন্ত মানে মন খারাপের একটা বিষয় এটা। একটা মজার জিনিস, খুবই ডিফারেন্ট, এই যে গাছ, এই গাছের উপরে এইভাবে বসার জায়গা করে দিয়েছে, সিঁড়ি আছে, আপনি এখানে বসে বসে লেক ভিউ এনজয় করবেন। আইডিয়াটা খুবই সুন্দর।
শীত আসলে আমরা ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু আরেকটা গেম আছে যেটা অনেক পপুলার বাংলাদেশে এখন, একেবারে গ্রামের শীতের বিকেলের মতো। চুকুই চুই বলে, এটা দিয়ে রোজেলা টি তৈরি করে। আমরা ফিরে যাচ্ছি। গত বুধবার রাতে আমি ভিডিও পোস্ট করেছিলাম যে খিচুড়ি, ঢালকা খিচুড়ি ভাই ভাই রেস্টুরেন্টের, তো সেটা খুবই সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, সে আমাকে কন্ট্যাক্ট করেছে যে স্যার আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো আমি আজকে দেখতে এসেছি। আমরা সেই বুধবার পোস্ট করেছি, আজ হলো শনিবার। তো দেখি তার কাছে শুনবো তার সাকসেসের গল্প। এই কোয়াইট জায়গা যেখানে সারাদিনে তার এক হাঁড়ি খিচুড়ি ভালোভাবে বিক্রি হতো না, মাশাআল্লাহ এখন সে 3 ডেক বিক্রি করে। 1টা 2টা 3টা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লুকিং গুড, লুকিং গুড। মাশাআল্লাহ, একেবারে জমজমাট। ভাই আইসা তো পুরো অবাক, আপনার ভিডিওতে দেখছি 1 ডেক, একদিন আগেই তো ছাড়লেন ভিডিও, এখন আইসা দেখতেছি 2 ডেক, আর কিছুদিন পর দেখবো ডেকের ছড়াছড়ি। ভাই মানে, আর ভাই টেস্ট যেরকম বলছেন সেরকমই, অনেক মজা ছিল। আর আমি ওনাদের বললাম যে, ওনারা বললো শীতকালের পর নাকি আবার পিঠা অন্য আইটেম শুরু করবে। আমি বললাম বাঙালিরা মানে খিচুড়ি, লেটকা খিচুড়ি যেই প্রেমে পড়ছে এটা সারা বছরই বাঁচা যাবে। থ্যাংক ইউ ভাই। এখন আমি দুলাল সাহেব, তার সাথে একটু জিজ্ঞেস করবো, কি বাবা কেমন কেমন কি অবস্থা বলো? শুক্র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনশাল্লাহ। এক দেখতে তো শুরু করলাম ইনশাল্লাহ, 2 ডেক এখন মানে দিতে পারতাছি না। 2 ডেক চালাইছি, 9টার, হ্যাঁ 9টার আগেই শেষ, 2 ঘন্টার ভিতরে সব শেষ স্যার। তারপরে অনেক লোক এসে ফেরত গেছে, অবশ্যই আরো 1 ডেক চলতো। তবে ইনশাল্লাহ খাবার ওর মানও সব ভালো আছে। আর যেই ওভারে রাখছি, মনে করেন যে 300 টাকায় পুরো প্যাকেজ, হাঁস 5 পিস দিয়া খিচুড়ি তার সাথে আনলিমিটেড, ঠিক আছে? ওটা আমার সবসময় ঠিক থাকবো ইনশাল্লাহ। ওইদিকে ভিতরে হাঁসটা একটু দিয়ে দিই, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা সাকসেসের বিরাট বড় একটা অংশ হলো লোকেশনটা বিউটিফুল, আর খাবারের কোয়ালিটি ভালো, একদম ফ্রেশ। খিচুড়ি তো একেবারেই ফ্রেশ রান্না হয়, কাজেই এনজয়েবল। মাশাআল্লাহ, গরু আগে চলতো 2 কেজি, এখন চলে 10 কেজি। একদিনে কি ডিফারেন্স, একদিন কি 2 দিনের ব্লগের ইনফ্লুয়েন্স, আলহামদুলিল্লাহ। আর হাঁস ইনশাআল্লাহ কালকে বেচছি 26টার মতন, আজকে অলরেডি 18টা বাক করা আছে। আগে কয়টা হাঁস বিক্রি করতে? 3 থেকে 4টা কিংবা 6টা বিক্রি করতে। আচ্ছা, কোথায় 3টা 4টা হাঁস এখন বিক্রি হয় মাশাআল্লাহ, 26টা হাঁস কত 2 দিনে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। থ্যাংক ইউ। খুবই খুশি যে তোমাদের এটা সাকসেসফুল। হ্যাঁ, আমার হাঁসও ইনশাআল্লাহ খুব ভালো, মানে অন্য একবারে দেশি হাঁস, হাঁসের পিস এবং সবকিছুই অন্যরকম। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, আপনার ব্লগ দেখে আমরা আসলাম, গতকালকে দেখেছি আর কি, ব্লগ দেখে আজকে চলে আসছি। আজকে বন্ধের দিন ছিল, আর এমনিতে তো আসলে আমরা গভর্নমেন্ট জব করি, যে ছুটি তো পাই না। শুক্রবার উইকেন্ড ছিল, এই যে আমরা চলে আসছি ফ্যামিলি নিয়ে, সবাই আসছে, খুব ভালো লাগছে, আবার নিয়েও নিলাম।
তা আপনাকে ধন্যবাদ, আপনি এই যে গ্রাম বাংলার বা আমাদের ঐতিহ্যগুলো নস্টালজিয়াগুলো যে তুলে ধরতেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জি, থ্যাংক ইউ ভাই। এই যে আজকে একটা সাকসেস স্টোরি শেয়ার করলাম আপনাদের সাথে, এবং আমরা এসেছি এই হাঁসের মাংস আর এই খিচুড়ি খেতে। সো ইটস ট্রুলি অ্যামেজিং। ভাই বলবা খাওয়ার পর কেমন লাগলো? অবশ্যই ইনশাআল্লাহ দেখে খুব ভালো লাগছে ভাই একটু কাছে এসে যাও। রান তবে এটা হাঁসের রান, বিখ্যাত রান, তবে হাঁসের। হাঁসের রান মজা। খিচুড়িটা কেমন? আরও একটা সাকসেস স্টোরি, আলহামদুলিল্লাহ এনজয় করলাম। খিচুড়ি, হাঁসের মাংস অসাধারণ ছিল, এবং এদের সার্ভিস আলহামদুলিল্লাহ। এবং শিখবে, খুব ছোট, মাত্র একটা হাঁস দিনে বিক্রি করতো, একটা ডেক খিচুড়ি বিক্রি হতো না। সেখানে এই যে ওভারনাইট সাকসেস, এটা মাঝে মধ্যে একটু সময় লাগে তাদের ক্যাচ আপ করতে, বাট আশা করি আপনি একটু ধৈর্য ধরে তাদেরকে সময় দিবেন এবং ইনশাল্লাহ এনজয় করবেন তাদের এই আতিথেয়তা এবং তাদের অসাধারণ ভালো খাবার। ভালো ক্রাউড, এবং গতকাল শুক্রবার আর অনেক বেশি ক্রাউডেড ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি উত্তর বাড্ডা থেকে আসছি। এই যে ফারুক ভাইয়ের একটা ভিডিও দেখে আমি এখানে আসার ঠিকানাটা পাইলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। খিচুড়ি কেমন ছিল? না, সবই ভালো ছিল। খিচুড়ি প্লাস হাঁসের মাংস, চাপটি সবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। 300 টাকা হাঁসের মাংস আর যত চাও খিচুড়ি, এই ডিল তো আসলে এখানে আশেপাশে কোথাও নাই। আর এখন রাত হয়ে গেছে, কাজেই পিছনে যে সুন্দর একটা নদীর যে ভিউ আছে সেটা দেখানো যাচ্ছে না, বাট দিনের বেলা আপনারা আমার গত ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন পিছনের ভিউটা কত সুন্দর। এখন আসলাম এই মুকুল ভাই আর আশিক ভাইকে নিয়ে এই মায়ের দোয়া যে চায় স্টোর সেখানে। আর এটা লোকেশনটা দেখাচ্ছি, এটা হলো আমরা যেখানে ভাই ভাই রেস্টুরেন্টে আমরা এখন হাঁসের মাংস খেলাম, সেখান থেকে আরেকটু সামনে আসলে একটা গোল চক্কর আছে, সেই চক্করের ডান দিক আসলেই এটা পাওয়া যাবে। আর এটা হলো ওই যে পূর্বাচল মমতাজ রেস্টুরেন্ট, তার উল্টো দিকেই রাস্তার এপারেই এই চায়ের দোকান। আমি মালাই চা হেট করতাম, মালাই চা আবার কে খায়, কিন্তু এখানে এসে ফার্স্ট টাইম আমি মালাই চা এনজয় করেছি, এবং এই জন্যেই দুই ভাইকে নিয়ে এসেছি আমার সাথে যেন তারাও এনজয় করতে পারে এই অসাধারণ মজার চা। বিশ্ববিখ্যাত মালাই চা, এত মজার মালাই চা আমি কখনো খাই নাই। আমি মালাই চায়ের চা তো চায়ের সাথে আবার মালাই কি, বাট দিস ইজ রিয়েলি অসাম, অসাধারণ। মুকুল ভাই কেমন লাগলো? অসাধারণ, খালি অসাধারণ। আশিক ভাই? আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেল অনেকদিন পর। সবথেকে ভালো লাগলো যে একটা ইউটিউব ব্লগার, তার ভূমিকাটা সমাজে যে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এটা আজকে দেখলাম চোখের সামনে। যে যেমন আপনি যেমন প্রথম দিন আসলেন সে সময় দোকানটা সেরকম একটা ভালো চলছিল না, কিন্তু গত 2 দিনে আপনার এই ব্লগটা প্রকাশ পাওয়ার পর আমি সহ আমার মতো অনেকেই হয়তো একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে এটা আসার জন্য, দেখার জন্য। কারণ যখন আমরা শুনি বা বুঝি যে ফারুক ভাই একটা মুরগির রান মুখে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ, মানে চোখ বন্ধ করে কিছু বলে না, তারপর বলে অসাধারণ, তো তখন আমরা যারা ফলোয়ার তারা বুঝতে পারি যে আসলে তার মানে এটা সামথিং ইজ দেয়ার। তো সেই জন্য আমিও গতকালকে আসছিলাম এই দোকানটাতে, এই ভাই রেস্টুরেন্টে খিচুড়ি স্বাদ নেওয়ার জন্য। তো সামাও কালকে একটু বিজি ছিল, অনেক ক্রাউডেড ছিল, ওভার ক্রাউডেড ছিল, আমি সুযোগ পাইনি, তো হাতে সময়ও ছিল না। তো আজকে আল্লাহর রহমতে আবার ফারুক ভাইয়ের সাথে সুবাদে আসা হলো এবং স্বাদ গ্রহণ করলাম। সাথে মুকুল ভাই ছিলেন,
সব কিছু মিলে এটা একটা অসাম ছিল আমাদের আজকের এই এক্সপ্লোরটা। আর সবথেকে ভালো লেগেছে যেটা, যে দোকানদার যিনি দুলাল ভাই, ওনার যে কৃতজ্ঞতা প্রকাশ এবং ওভারঅল যে বিষয়টা আর কি আমাদের চোখের সামনে পড়লো, যে ওনার এই যে ইমপ্রুভমেন্টটা, ওনার দোকানের যে একটা সুন্দর কেনা বেচার যে একটা ভালো ইয়ে হলো, এটার পিছনে আমি বলবো যে ফারুক ভাইয়ের একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো সে তারও দিকটা সে ভালো মেনটেন করেছে এবং ওভারঅল সব কিছু মিলে আমার ভালো লেগেছে এই জিনিসটাই, যে একজন ব্লগার তার ফুড ব্লগিংয়ের মাধ্যমেও একটা মানুষের রিজিকের উপর যে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে, সেটা আজকে দেখলাম আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসলে আজকে সারাদিনের আমাদের অনির্ধারিত একটা ভ্রমণ, এটা আমরা যে পার্কে গেলাম, এটা আমাদের আশিক ভাইয়ের সাজেশন এবং তার দিক নির্দেশনায় আমরা আজকে যে পার্কটা ভ্রমণ করলাম বা এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, ওখানে ন্যাচারাল যেই এগুলি ভাইবসগুলি খুব ভালো লাগছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা মানে টিস্যু পেপারের কোনো ময়লা দেখা গেল না, এটা সবচেয়ে ভালো লাগছে। এবং যেটা বারবার একই কথা বলি যে মসজিদের বিষয়টা, এখানে নামাজ পড়লাম আমরা, আজকে 3 ওয়াক্তে নামাজ পড়তে পারলাম, সেটা খুবই ভালো লাগছে। আর সর্বশেষ ফারুক ভাই যে গতকাল বুধবারে যে ভিডিওটা রিলিজ করছে, এখানে যে 11 নম্বর সেক্টরে যে পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, ফারুক ভাইয়ের ভাষ্যে যেটা বলে আর কি, ফারুক ভাই এই লেটকা খিচুড়ি খেতে আসলাম এবং হাঁসের মাংস এবং লেটকা খিচুড়ি অসাধারণ, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না, খুব ভালো লাগছে। এর পাশাপাশি যে মায়ের দোয়া চা স্টোরে আসলাম, এখানে যে মালাই চা, এটাও অসাধারণ, খুবই ভালো লাগছে। এবং এটা ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করছে। ধন্যবাদ ফারুক ভাইকে, আর ধন্যবাদ বিশেষ করে আমাদের আশিক ভাইকে। ধন্যবাদ দিয়ে আসলে তাদেরকে এটা শেষ করা যাবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। সোশ্যাল মিডিয়ার যে পজিটিভ ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে, এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বাট পজিটিভ ইম্প্যাক্টও আছে। তার একটা পারফেক্ট এক্সাম্পল হলো এই যে এরকম একটা সাকসেস স্টোরি। এবং আমি শিওর আপনারা এনজয় করেছেন, তাই না? অন্য জায়গায় আমরা এই চাটা খাই, এটা টিস্যু পেপার লাগে। হ্যাঁ, এই তো টিস্যু পেপার, এটা আসল মনে হয় আসল। যাই হোক, যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার যে ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট সোসাইটিতে, এটা কিন্তু আমাদের অনেক বড় বড় নামি দামি ব্যবসা প্রতিষ্ঠান তারা এটা এখনও ক্যাচ করতে পারেন নাই। কারণ যেখানে সে একটা হাঁস বিক্রি করতো, সেটা এখন 26টা হাঁস বিক্রি করে। যেখানে এক ডেকচি, এখন সে 2-3 ডেগ খিচুড়ি বিক্রি করছে, অবভিয়াসলি উইদিন 1 ডে। সো দ্যাটস এ হিউজ ইম্প্যাক্ট। আমাদের বড় বড় কর্পোরেশন তারা কোটি কোটি টাকা খরচ করে চটকদার কমার্শিয়াল তৈরি করার জন্য, কিন্তু আসলে আমি অথবা আমার মতো যারা ব্লগার আছেন, তাদের ইনফ্লুয়েন্স কিন্তু কোনো কিছু কম না, এবং যে টাকা খরচ করবে তার রিটার্ন যে রেশিও অনেক অনেক হাই। এবং এই ব্যাপারটা আসলে নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। যাই হোক, আমরা অসাধারণ সুন্দর একদিন কাটালাম এবং আপনাদের সাথে সাকসেস স্টোরি শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আশিক ভাইকে স্পেশাল ধন্যবাদ আমাকে এবং মিজান ভাইকে নিয়ে আসার জন্য আজকে এখানে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।